ছাবা হলো একটা মাস্টারপিস, কিন্তু এটি একটি ইনকমপ্লিট মাস্টারপিস। এখন দেখো, এটাতে একটি মুভির কিন্তু কোনো দোষ নেই। ছত্রপতি শিবাজী মহারাজের ইতিহাস এমন একটা প্রভাবশালী এবং এত বড় যে সেখানে 2.5 ঘন্টার একটা মুভি বদলে 250টা এপিসোড বানানো যেতে পারে, তাহলে সেটা কম হয়। আর এই বৈভবশালীর কারণে ছাবা মুভি 2.5 ঘন্টার কারণে অনেকগুলো বিষয় এখানে তো আলোচনাই করা হয়নি, এবং এর মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে তুমি যদি জানতে পারো তাহলে তোমার মারাঠা ওয়ারিয়রদের সম্পর্কে ভিন্ন দৃষ্টি দেখাবে। এই মুভির রান টাইমস এর সাথে এত বেশি অদলাবদলি করা হয়েছে যে সম্ভাজি মহারাজের ওপর টর্চারের যে সিনটি আরও 20 মিনিট ধরে দেখানোর কথা ছিল, কিন্তু সংসদ বোর্ডের রিভিউয়ের কারণে ওই সিনটাকে বাদ দেওয়া হয়। কারণ এই মুভির দেখার জন্য অনেক বড় বাচ্চারা এখানে এসে থাকবে এবং খুন রক্ত ইত্যাদি দেখাটাকে ঠিক হবে না। চলো কথা বলা যাক ছাওয়া মুভির সেই সব দিককে, যেখানে ছাওয়া মুভিকে অনেক পরিবর্তন করা হয়েছে। সেই সিনগুলোর সেন্সর বোর্ডের বারণ করে দিয়েছিল ডিউ টু রিলিজিয়ান ইস্যু কিংবা তাদের ব্রুটালিটির জন্য। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা ডিসক্লেমার, ভিডিওটি যদি তুমি এই কারণে দেখছো যাতে ছত্রপতি শিবাজী সম্ভাজি মহারাজের খারাপভাবে মানে দোষ বা পোষণ করা যেতে পারে, তাহলে তুমি এক্ষুনি এই ভিডিওটি ছেড়ে চলে যাও। কিন্তু যদি তুমি এই ছত্রপতি শিবাজী তথা ছত্রপতি সম্ভাজি মহারাজের সম্পর্কে আরো কিছু জানতে চাইছো, তাহলে চলো শুরু করা যাক। বুরহানপুর লুট, সিন 1। তো সিন 1 এ ছত্রপতি শিবাজী মহারাজ বুরহানপুর নামক শহরে লুটপাট করে এবং পুরো শহরটাকে জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। এবং সবার প্রথমে এই লুটের সিনটিকে কেবলমাত্র একদিনের দেখানো হয়েছে, সেখানে সম্পূর্ণ ভুল। কারণ এই বুরহানপুর লুট 3 দিন আর 4 রাত ধরে চলেছিল। ঔরঙ্গজেবের এটা জানতে পেরেছিল যে ছত্রপতির মৃত্যুর পর মারাঠা এম্পায়ারকে সহজে তারা কবজা করতে পারবে না, কারণ এখানে নতুন বাঘ এসেছে। এই শহরে লুট মোগলদেরকে অনেকটা এফেক্ট করেছিল, কারণ তাদের হিসেবে এটা ছিল খুব সুন্দর এবং তাদের কাছে এটা বাণিজ্যিক শহর হিসেবে এটা বিবেচিত হয়েছিল। এমনকি মধ্যপ্রদেশের সব লুটের খাজানা তারা এই শহরে লুকিয়ে রেখেছিল। তাই ওই লুটের পর ওই খাজানা নিয়ে যাওয়ার জন্য ছত্রপতি শিবাজী তথা সম্ভাজি মহারাজের অনেক লোকজনের অভাব হয়েছিল। এই ঐতিহাসিক লুটকে অনেক ছোট করে দেখানো হয়েছে, কিন্তু আদতে এই লুট ছিল অনেক বড়। চ্যাপ্টার 2, রাজ অভিষেক। তো তোমরা দেখে থাকবে যে ছত্রপতি সম্ভাজি মহারাজের বুরহানেরপুর লুটের পর তাকে রাজ্যাভিষেক করা হয়। এরপর ওনাকে ওই সিংহাসন দেওয়া হয় যাতে করে ছত্রপতি শিবাজী মহারাজ বসতেন এবং শাসন করতেন। কিন্তু ইতিহাসকে যদি মানা হয় তাহলে রাজার অভিষেক কাজটা লুটের আগেই করা হয়েছিল। কিন্তু যখন তিনি লুটের জন্য যায় তখন তিনি অলরেডি মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি শিবাজী হয়ে উঠেছিলেন। তাই ডাইরেক্টর এটাকে উল্টো করে দেখিয়েছেন, কারণ এটাকে যদি হিরোকে উত্থানটাকে ভালো করে দেখানো হয়, কারণ সে প্রথমে একটা যুদ্ধ জেতার পরে তার রাজ্যাভিষেক করা হয়েছে, এটাই ভালো হবে, সেটাই তিনি করেছেন ডাইরেক্টর। কিন্তু অ্যাকচুয়ালি শম্ভু রাজা এতে এত বেশি জ্ঞানী এবং পরম জ্ঞানী ছিলেন যে তাকে প্রথমেই রাজা বানানো হয়। কিন্তু এটা আমরা একটু অদ্ভুত লাগে। প্রথমে তাকে রাজা বানানোর পর তাকে যদি যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। কিন্তু দেখা যায় ডাইরেক্টরের এই ডিসিশনটা ভালো বলেই অনেকে বিবেচনা করে। চ্যাপ্টার 3, ইউথ। এখন দেখো, মুভির ভেতরে অনেকগুলো যুদ্ধ দেখানো হয়েছে যেগুলো গরিল্লা ওয়ারফেয়ার টেকনিকের ব্যবহার করা হয়েছে, এবং ছত্রপতি সম্ভাজি মহারাজের এই গরিল্লা টেকনিকের জন্য যে বিশেষ দক্ষ হওয়া প্রয়োজন ছিল তা তিনি অলরেডি ছিলেন। তাকে ফাদার অফ গরিল্লা ওয়ারফেয়ারও বলা যেত। এখন দেখো, মুভিতে অনেকগুলো ওয়ারের সিন দেখানো হয়েছে, কিন্তু এখানে একটা জিনিসের মেনশনই করা হয়নি যে ছত্রপতি সম্ভাজি মহারাজ তার জীবনের কোনো প্রায় 120টা করে যুদ্ধ লড়েছেন এবং তিনি তার মধ্যে একটাও হারেননি। এবং ওই যুদ্ধগুলোর মধ্যে অনেকগুলোতে তিনি তার সৈনিকের থেকে 4 থেকে 5 গুণ বেশি লড়েছিলেন। এবং এতগুলো যুদ্ধের লড়াইয়ের পরেও অপরাজিত থাকাটা এত বেশি বীরত্বের যে এটাকে হিস্ট্রিতে মেনশন করা হয়েছে। এখন মুভিতে এত কিছু দেখানো হয়েছে, তাহলে সেখানে এটাও দেখানো যেতেই পারতো যে কিভাবে তিনি তার জীবনে অপরাজিত একজন ব্যক্তিত্ব ছিলেন, যেটা অনেক বড় বড় রাজার কাছেও থাকে না। যদি এই বিষয়টি মুভিতে দেখানো হতো তাহলে লোকের চোখে তার ভ্যালু আরও বেশি হতো। যদি মুভির কথা বলা হয় তাহলে এখানে মুঘলদের বিরুদ্ধে লড়াইকেই দেখানো হয়েছে, কিন্তু তিনি তার মেন লড়াইটা পর্তুগালি ওয়ারেই লড়েছেন, যেখানে তিনি 4 থেকে 5 বছরে এত বেশি লড়াই করেছিলেন এবং পর্তুগালিদের এতটাই কমজোর তিনি করে দিয়েছিলেন যে তারা মুঘলদের কাছে হেল্প নেওয়ার জন্য মজবুর হয়ে গিয়েছিল। কিন্তু তার এই বিষয়টি মুভিতে একদম দেখানো ভালো হতো, একদম একটু দেখালে ভালো হতো। চ্যাপ্টার 4, ডেথ অফ কবি কালাশ।
তো মুভিতে তুমি দেখেই থাকবে যে কবি কৈলাসের মৃত্যুর ছত্রপতি সম্ভাজি মহারাজের আগেই হয়ে যায়। এরপর ছত্রপতি সম্ভাজি মহারাজকে টর্চার করা হয়, তাকে যথেষ্ট পরিমাণে আহতও করা হয়। কিন্তু যদি ইতিহাসের দিকটাকে একটু ভালো করে দেখা যায় তো এরকম কিছুই কিন্তু হয়নি। কারণ ইতিহাসে সম্ভাজি মহারাজের ঠিক ততটাই টর্চার করা হয়েছিল যতটা কিনা কবি কৈলাস মহারাজকেও করা হয়েছিল। যেহেতু ডিরেক্টর এখানে ছত্রপতি সম্ভাজি মহারাজের উপর ফোকাস করে বানিয়েছেন, তো কবি কৈলাসের মৃত্যু আগে দেখানোর পরেই ছত্রপতির মৃত্যু দেখানো হয়েছে। কিন্তু এটা আমি এতে একটু আপসেট হয়ে পড়লাম। কারণ যদি তাকে একটু সাইডে করে দিতেন আর যদি না মারতেন তাহলে সেটা কিন্তু বেশ ভালোই হতো। কারণ পুরো জীবনে কবি কৈলাস মহারাজ সম্ভাজি মহারাজের পাশেই কিন্তু ছিলেন। তার সুখে দুঃখেও কিন্তু তার পাশে ছিলেন। তো তাকে যদি সাইডে রেখে দেওয়া হতো তাহলে ভালোই হতো। এখন দেখো মুভিতে যে উল্টোপাল্টা যে ভুল ছিল সেগুলো ক্রিয়েটিভ ফ্রিডম এর নামে একসেপ্ট করাই যেতে পারত। কিন্তু মুভির লাস্ট পার্টে নিজের সেন্সর বোর্ডের জন্য আর নিজের ডাইরেক্টরের জন্য দুটো মেজর চেঞ্জ করা হয়েছে, যেটা মুভির ভেতরে অনেক কন্ট্রাস্টকেই বদলে দিয়েছিল। এরপরে যদি বলি সেই চেঞ্জগুলো কি, তো চেঞ্জ নাম্বার 1, রিলিজিয়াস সেন্টিমেন্টস। তো মুভির এটাতেই দেখানো হয়েছে যে সম্ভাজি মহারাজকে প্রথমে ধরা হয় ও তাকে টর্চার করা হয়। তারপর ওনার সামনে শর্ত রাখা হয় যে মুঘল সাম্রাজ্যের সঙ্গে একত্রিত হয়ে যাও, নিজের ক্ষমতা শেষ করে দাও এবং নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে নাও। তাহলে তোমার সাথে কিছুই করা হবে না আর তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইতিহাসে কিন্তু এই শর্তগুলোকে সবার প্রথমে দেখা হয় যে তিনি তার রাজ্যপাট মুঘলদের আন্ডারে চালাতে পারবেন এবং তিনি হিন্দু ধর্ম ছেড়ে ইসলামকে গ্রহণ করে নেবেন, যা তিনি সম্পূর্ণ না করে দেন এবং এরপর তাকে টর্চার আরও বেশি পরিমাণে করা হয়। এটা হয়তো এই কারণেই করা হয়েছে যে ডিরেক্টর কোনোভাবেই হিন্দু ভার্সেস মুসলিম রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করতে চায়নি এবং যদি এটা মুভিতে দেখানো হতো তাহলে প্রচুর ঝামেলা হতো এবং বহু মানুষ এটাকে হেট ও বয়কট করতে পারতো। আর এই জন্যই ডিরেক্টর এটাকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছিলেন এবং না এটাকে নরমালাইজও করে দিয়েছিলেন। আর এই মুভির সেকেন্ড পার্টে সবথেকে বড় প্রবলেম এটাই ছিল যে মুভিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের টর্চারকে সঠিকভাবে দেখানোই হয়নি। এখন তুমি বলতে পারো যে ওনার কাটা ঘায়ে নুন দেওয়া ও তার দাঁত খুলে নেওয়ার মতো কাজও তো করা হয়েছিল, কিন্তু বাস্তবে এটা শাস্তির মাত্র 30% ছিল। না, মুভিতে ওনার টর্চারকে একদিন করা হয়েছিল বা সম্ভবত দুদিন করা হয়েছিল, কিন্তু বাস্তবে ওনার টর্চার অনেক দিন ধরে চলেছিল, প্রায় 40 দিনের কাছাকাছি চলেছিল। যেখানে প্রথমে তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল এবং তারপর তাকে কাঁটা গায়ে নুন দেওয়া হয়েছিল, তারপর তার শরীরের সব নখকে বের করে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তিনি কিন্তু ওই ঔরঙ্গজেবের সামনে মাথা নত করেননি এবং তারপরে তার হাতের আঙুল পায়ের আঙুল কেটে ফেলা হয়েছিল, যা এবং তার গরম লোহা গলিয়ে তার চোখের মধ্যে দেওয়া হয়েছিল এবং চোখটাকে বের করে নিয়ে আসা হয়েছিল। তারপর তার জিভও গরম কোনো বস্তু দ্বারা কেটে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও কিন্তু তিনি এত কিছুর পরেও মরো অবস্থাতে মাথা নত করেননি ঔরঙ্গজেবের সামনে। তাই তিনি কি করলেন, ক্রুদ্ধ ঔরঙ্গজেব শরীরের শম্ভুজি মহারাজের শরীরের ছোট ছোট অংশ করে কেটে তাকে নদীতে ভেসে দিয়েছিলেন। কারণ এটা যদি এটা এই কারণেই করা হয়েছিল যাতে কিনা অন্তিম সংস্কার তিনি কোনোভাবেই না করতে পারে। যেখানে মুভিতে তার ওপর হওয়া 40 দিনের কঠিন টর্চারকে 20 মিনিটে দেখানোর কথা ছিল, কিন্তু সেন্সর বোর্ডের থেকে এটা পাশ করতে বিরত হয়েছিল আর বলেছিল যে যদি আপনারা এই সিনটাকে শ্যুট করেন তাহলে কিন্তু আমরা এটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে অল বাটন ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের পর্যন্ত এই পর্যন্ত।